2021 থেকে কেরালায় বিজেপি এবং সিপিএমের মধ্যে একটি গোপন বোঝাপড়া আছে, কারণ নরেন্দ্র মোদী কংগ্রেস মুক্ত ভারত চান। পিনারাই বিজয়ন চান যে সরকার যেন চলতে থাকে। তাদের দুজনেরই একটি সাধারণ এজেন্ডা আছে, কংগ্রেসকে ক্ষমতা থেকে দূরে রাখার। কেউ কেরালায় এসে বিনিয়োগ করছে না, তারা কোনো বড় প্রকল্প হাতে নেয়নি। বিমানবন্দর, কান্নুর বিমানবন্দর শেষ ইউডিএফ সরকার শেষ করেছে, শুরুও শেষ করেছে। কোচি মেট্রো আমরা করেছি। ওরা কোনো উন্নয়নের কথা বলছে? একদমই কোনো উন্নয়ন নেই এবং বেকারত্বের হার বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, তাই সবাই কেরালা ছেড়ে চলে যাচ্ছে। কেরালাই এখন একটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে। কিন্তু আপনার এই ব্যস্ত সময়সূচির মধ্যেও সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি কি কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছি? আপনার কি মনে হয়? আমি আপনাকে এটা জিজ্ঞাসা করছি কারণ আপনার প্রতিপক্ষ এলডিএফ এর একজন খুব স্পষ্ট প্রার্থী আছে। উনি সব জায়গায় ছেয়ে গেছেন। আপনারা এমনকি ঘোষণাও করছেন না যে আপনাদের মুখ্যমন্ত্রী কে। যখন লোকেরা স্পষ্টভাবে জানে না যে পরবর্তী নেতা কে হতে চলেছে, তখন এটা কি প্রচারের ক্ষেত্রে একটি নেতিবাচক দিক নয়? আপনি কি পরবর্তী মুখ্যমন্ত্রী? দেখুন, প্রথমত আমাদের কোনো কংগ্রেস পার্টি কখনো সেভাবে স্পষ্টভাবে ঘোষণা করে না যে প্রার্থী কে। সেই কারণেই ওরা সব নির্বাচনে হারছে। এটা কেরালা এবং অন্যান্য জায়গায় আমাদের পদ্ধতি 1 নম্বর। 2 নম্বর, মিস্টার পিনারাই বিজয়নই একমাত্র নেতা। তার স্বৈরাচারী শাসন শুধু সরকারই নয়, দলেও চলছে। তাই আমাদের 4-5 জন নেতা আছেন। এটাই কংগ্রেস পার্টির সৌন্দর্য, যারা মুখ্যমন্ত্রী হওয়ার এবং রাজ্যকে নেতৃত্ব দেওয়ার যোগ্য। এটাই দলের সৌন্দর্য। আপনি দেখেন না? এবং অবশেষে নির্বাচন জেতার পর আমাদের নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। তাহলে আপনি এটাকে দুর্বলতা হিসেবে দেখেন না? নির্বাচনী রাজনীতিতে এটা ভালো যে ভোটারদের জানা উচিত পরের নেতা কে হবেন। তাই এটা নয়, যখন এটা অস্পষ্ট থাকে এটা কিছুটা নেতিবাচক। না, আমার মনে হয় না যে এটা একটা নেতিবাচক দিক। এটা আমাদের সাহায্য করে, কারণ সবাই মিলে একসাথে কাজ করছে। দলের মধ্যে কোনো মতবিরোধ নেই, তাই একটা সম্মিলিত প্রচেষ্টা আছে। এইভাবে এটা আমাদের জন্য সহায়ক। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, তারা আমাদের সব নেতাদের ডেকেছিলেন, 7-8 জন আছেন। এবং অবশেষে তারা বলেছেন যে আমরা প্রথম অগ্রাধিকার হবে নির্বাচনে জেতা, তারপর বাকিটা ঠিক করা হতে পারে। সবাই একমত। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হল নির্বাচনে জেতা। 10 বছর ধরে আমরা বিরোধী দলে আছি, তাই আমরা রাজ্যের মানুষও সেই সরকারে একটি সমাধান খুঁজছি। বিজেপি এখানে কোনো ফ্যাক্টর নয়, তাই এখানকার বর্তমান সরকারের বিরুদ্ধে লড়াই করা এবং কেরালায় ইউডিএফ সরকারকে ফিরিয়ে আনা আমাদের প্রধান কর্তব্য। আপনি এলডিএফ বিজেপি আঁতাতের অভিযোগ করে আসছেন এবং আপনি বলছেন, দেখুন, পালাক্কাড়ের মতো আসন আপনি বলছেন যে তারা তাদের জিততে সাহায্য করছে। এটা কি প্রতিফলিত করে যে এটি একটি হাড্ডাহাড্ডি নির্বাচন এবং তাই আপনি ওই কয়েকটি আসন নিয়েও চিন্তিত? এটা আসলে কোনো হাওয়া নয়। 10 বছর পরেও ইউডিএফ যে বিপুলভাবে জিততে চলেছে, ব্যাপারটা আসলে তা নয়। নাকি এটাও যে আপনারা একটি পাল্টা কৌশল তৈরি করতে পারেননি এই ধরনের, জানেন, ওই নির্দিষ্ট আসনগুলিতে যেগুলির কথা আমরা বলছি, যার কারণে আপনারা এই কথা বলছেন, জানেন তারা কংগ্রেস মুক্ত ভারত চায় এবং তাই এই ধরনের একটা বোঝাপড়া। 2021 সাল থেকে কেরালায় বিজেপি এবং সিপিএমের মধ্যে একটি গোপন বোঝাপড়া রয়েছে, কারণ নরেন্দ্র মোদী কংগ্রেস মুক্ত ভারত চান। পিনারাই বিজয়ন চান যে সরকার চলতে থাকুক, তাই তাদের উভয়েরই কংগ্রেসকে ক্ষমতা থেকে দূরে রাখার একটি সাধারণ এজেন্ডা রয়েছে। তাই সেটা খুবই স্পষ্ট। গত 2021-এ সেই সময় আমি বিরোধী দলনেতা ছিলাম। এটা খুব স্পষ্ট ছিল এবং কিছু আসনে বিজেপির ভোটাররা নয়, বিডিজেএস এবং এনডিএর অন্যান্য শরিকরা, তারা সিপিএমকে ভোট দিয়েছিল। সেই কারণেই তারা নির্বাচিত হয়েছিল। আমরা 40% ভোট পেয়েছিলাম, সিপিএম 44% পেয়েছিল। বিজেপি ওই বিধানসভা নির্বাচনের আগে একটি সংসদীয় নির্বাচন হয়েছিল, তারা 14 পেয়েছিল, কিন্তু বিধানসভা নির্বাচনে তারা মাত্র 10% ভোট পেয়েছিল। ওই 4% ভোটই নির্ণায়ক ছিল, ওটা সিপিএমের কাছে গিয়েছিল। তাই এবারও একই পরিস্থিতি রয়েছে, কিন্তু মানুষ এটা জানার জন্য যথেষ্ট বুদ্ধিমান। সেই কারণেই আমরা খোলাখুলিভাবে বলছি, মানুষকে এই বিষয়ে শিক্ষিত করছি। বিজেপিকে ভোট দেওয়া মানে সিপিএমকে সাহায্য করা, কারণ তারা প্রতিষ্ঠান বিরোধী ফ্যাক্টরকে ভাগ করতে চেয়েছিল, যা রাজ্যে ব্যাপকভাবে বিরাজ করছে।
তারা সেটাকে ভাগ করতে চেয়েছিল। ওটা ওদের ভাবনা, কিন্তু ওটা হবে না। আমরা বিধানসভা নির্বাচনে খুব স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাব। তাহলে 2021-এর নির্বাচনের পরেও আপনি এই অভিযোগ করছেন যে ভোটের হস্তান্তর হয়েছিল, যার কারণে এলডিএফ জিততে পেরেছিল। তাহলে আপনারা কি সেটা আটকাতে পারেননি? সম্ভবত আরও বেশি প্রতিভা বা না না, আমরা ঠিকঠাক মোকাবিলা করেছি। সেই কারণেই আমরা পার্লামেন্টে 20-20-20-র মধ্যে 18টা জিতেছি। একটা ছাড়া সমস্ত উপনির্বাচনে আমরা জিতেছি। সমস্ত উপনির্বাচন শেষ 4-5-8টা আমরা নির্বাচনে জিতেছি। এবং পঞ্চায়েত নির্বাচনও, শেষ পঞ্চায়েত নির্বাচনে আমরা আমরা ঠিকঠাক জিততে পারিনি। এই পঞ্চায়েত নির্বাচনে আমরা দর্শনীয় জয় পেয়েছি। সারা প্যান কেরালা জুড়ে আমরা এটা পেয়েছি। সুতরাং এই সমস্ত কিছু দেখাচ্ছে যে মানুষ বর্তমান সরকারের উপর সম্পূর্ণ মোহমুক্ত, তাই তারা একটা পরিবর্তন চায়। এবং একটানা 3টে নির্বাচনে হারার পরেও মুখ্যমন্ত্রী এমন ভান করছেন যেন কিছুই হয়নি। এবং অবশ্যই তিনি প্রচারের নেতৃত্ব দিচ্ছেন, তাই তিনি যুদ্ধক্ষেত্রে যুদ্ধের ময়দানে পরাজয় স্বীকার করতে পারবেন না। তাই উনি ওরকম বলতেই পারেন, আমি বুঝতে পারছি। কিন্তু আমাদের একটি স্পষ্ট কৌশল আছে। তো এখন তারা এসটিপি এর সাথেও একটি জোট করছে। এসটিপিএ হলো একটি পপুলার ফ্রন্ট, এবং পপুলার ফ্রন্টের 2 প্রার্থী আগে তারা এসটিপি এর ব্যানারে 2টিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এখন তারা ভেঙ্গারা এবং মালদাপুরমে সিপিএম এর প্রার্থী। এর জবাবে মুখ্যমন্ত্রী আসলে বলেছিলেন যে এটা যেন এক পকেটমার এক চোরকে দোষারোপ করছে। না 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 না, এটা খুব স্পষ্ট। কেন বা উল্টোটা। সে খোলাখুলি বলছে যে আমরা এসটিপি এর ভোট চাই না? সে ওটা বলছে না। গত 2-3 বছরে এখানে যথেষ্ট উন্নয়ন হয়েছে। মানুষ, আপনারা এটা দেখতে পাচ্ছেন, এমনকি অর্থনৈতিক পরিসংখ্যানও 6.9-6.7% বৃদ্ধি দেখাচ্ছে। সুতরাং এমন একটি পরিস্থিতিতে যেখানে বৃদ্ধি বা জনগণের কল্যাণের ক্ষেত্রে কোনো বড় নেতিবাচক দিক নেই, মানুষ কেন আপনাকে ভোট দেবে? সিপিএম স্থানীয় বিধানসভা নির্বাচনে গত 4-5 বছর ধরে 43% নিচে নামেনি। হ্যাঁ, আপনারা বিধানসভা নির্বাচনে 43% পার করতে পারেননি। আপনারা হয়তো সাধারণ নির্বাচনে পারেন। তাহলে কিসের জন্য মানুষ আপনাদের সমর্থন করছে? দেখুন, কেরালায় কোনো উন্নয়ন নেই। আমাদের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ মাত্র 300 কোটি। আপনি অন্যান্য রাজ্য, প্রতিবেশী রাজ্য, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, অন্ধ্রর সাথে তুলনা করুন। তারা বিলিয়ন ট্রিলিয়ন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ পাচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রেও আমরা খুব দুর্বল। কেরালায় কেউ এসে বিনিয়োগ করছে না। তারা কোনো বড় প্রকল্প হাতে নেয়নি। এয়ারপোর্ট, কান্নুর এয়ারপোর্ট আগের ইউডিএফ সরকার শেষ করেছে। শুরু এবং শেষ করেছে কোচি মেট্রো আমরা করেছি। এই সরকারের প্রধান উদ্যোগ কি? ওরা কিছুই বলতে পারে না। ওরা বলছে যে ওরা স্কুল বিল্ডিং বানায়। এটা কি মহারাজার সময় আর এই ব্রিটিশদের সময় কেরালায় স্কুল বিল্ডিং ছিল? এতে নতুন বিষয়টা কি? সেটা নয়, ওরা কোনো উন্নয়নের কথা বলছে। আদৌ কোনো উন্নয়ন হয়নি। আর বেকারত্বের হার বাড়ছে, মূল্যবৃদ্ধি বাড়ছে। আর এছাড়াও কেরালার তরুণদের সবাইকে অন্যান্য দেশে রপ্তানি করা হচ্ছে। আয়ারল্যান্ড, ইউকে, ফ্রান্স, তারপর কানাডা। কেরালার সমস্ত তরুণীর জন্য কানাডা হলো নতুন গন্তব্য। ওরা কেন যাচ্ছে? কারণ কেরালায় কোনো আন্তর্জাতিক মানের শিক্ষা নেই। ওরা আরও ভালো চাকরি পাচ্ছে না, তাই সবাই কেরালার বাইরে চলে যাচ্ছে। কেরালা এখন একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। সুতরাং এটাই প্রধান সমস্যা যার আমরা সম্মুখীন হচ্ছি। সমস্ত তরুণীরা বাইরে চলে যাচ্ছে, কারণ কিছুই নেই। তাদের জন্য কোনো প্রকল্প নেই, কর্মসংস্থান নেই। 4 জন নির্দল বিধায়ক আছেন যাদের আপনি সমর্থন করছেন, যারা সিপিএম পার্টি ছেড়েছেন। এখন যদি তারা জেতে এবং ইউডিএফ ও এলডিএফ এক নাটকীয় পরিণতির জন্য সমানভাবে প্রস্তুত থাকে, তাহলে আপনি কতটা নিশ্চিত হতে পারেন যে তারা আপনাকে ছেড়ে সিপিএমে ফিরে যাবে না? না, কেরালা মে তো হ্যারাম কায়রাম নেই চলেগা। এটা কেরালায় কোনো কাজে আসবে না। কেন এই 4 জন গুরুত্বপূর্ণ নেতা সিপিএমে বিদ্রোহ করেছেন? এটাই একটা প্রধান বিষয় যা অতীতে কখনো ঘটেনি। নির্বাচনের পর সিপিএম থেকে কেউ বিদ্রোহ করবে না, তার মানে সিপিএম এর ভেতরে কিছু পচে গেছে। কেরালায় এমনটা কখনো ঘটেনি, কারণ এখানকার পার্টির সেক্রেটারি তার স্ত্রীকে একটি আসন দিচ্ছেন। মুখ্যমন্ত্রী তার জামাইকে প্রমোট করছেন, এবং অন্যান্য জায়গাতেও প্রার্থীদের নির্বাচন এবং সিপিএম এর কাজ করার পদ্ধতি নিয়ে মানুষ খুশি নয়।
এই কারণেই কেরালা রাজ্যে এই বিদ্রোহ হচ্ছে। অবশ্যই তাদের মধ্যে কেউ কেউ জিতবে, নিশ্চয়ই তারা জিতবে, এবং তারা আমাদের অংশ হবে। তাহলে আপনাদের প্রধান নির্বাচনী প্রচারগুলির মধ্যে একটি হলো এই গুজব এবং বিজেপি এবং এলডিএফের একত্রিত হওয়া নিয়ে একটি। কোনো তথ্য নেই, কিন্তু আপনি যদি তথ্য দেখেন, খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে আপনাদের স্পষ্ট লিড আছে, কিন্তু হিন্দুদের মধ্যে আপনাদের স্পষ্ট হার। হিন্দুরা এলডিএফের এবং হিন্দুরা বিজেপির সমর্থক। এটাই প্রধান প্রতিযোগিতা। বিজেপি এলডিএফ থেকে হিন্দুদের নেওয়ার চেষ্টা করছে। আপনি কিভাবে বলতে পারেন তারা একজোট হচ্ছে যখন তারা লড়াই করছে? এতে তারাই প্রধান শত্রু। না, তাদের প্রধান এজেন্ডা, মোদির প্রধান এজেন্ডা হলো কংগ্রেস পার্টিকে শেষ করা। তাই তারা জানে যে তারা কেরালায় কোনো খাতা খুলতে পারবে না। কেরালায় বিজেপির কোনো এমএলএ নেই, তাদের ভোট শেয়ার এখানে 15% নিচে। সত্যি বলতে পার্লামেন্ট নির্বাচনে তারা একটু বেশি পেয়েছে। আমার মনে হয় না যে এমনকি মোদি এবং অমিত শাহ জানেন যে তারা কেরালায় কোনো অগ্রগতি করতে পারবে না। সুতরাং তাদের এজেন্ডা হবে কংগ্রেসকে হারানো। যদি তারা পারত, যদি বিজেপি সরকার গঠন করত, তাদের থাকত তাদের অন্য কৌশল থাকত। এখানে তারা কংগ্রেস পার্টিকে শেষ করতে চায়, কিন্তু এখানে তা হবে না। আর তাছাড়া এই সিপিএম, অবশ্যই আপনি আমাকে ঠিকই বলছেন, সিপিএম সময়ের সাথে সাথে এখানে একটি হিন্দু পার্টি হয়ে গেছে, কিন্তু এখন তারা এখানে একটা দ্বিমুখী খেলা খেলছে। সংসদ নির্বাচনে মুখ্যমন্ত্রী শুধু ঘোরহত্যা নিয়ম ভেদাগতি সিএ নিয়েই কথা বলছিলেন। তিনি শুধু সেই ব্যাপারেই কথা বলছিলেন, সেটাই একমাত্র ভাষণ ছিল যা তিনি দিয়েছেন। কিন্তু সংখ্যালঘু আমাদের সাথে ছিল এবং সংখ্যাগুরুরাও। তাই এখন তিনি হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদের আশ্রয় নিয়েছেন একটি বিষয় হিসাবে। তিনি শবরীমালার কথা বলছেন, তিনি কথা বলছেন আগোলা আয়াপ্পা সঙ্গমম নিয়ে, অর্থাৎ সার্বজনীন আয়াপ্পা সম্মেলন। এই সব কিছু ছিল সিপিএমের ভোট বিজেপিতে যাওয়ার ক্ষয় রোধ করার জন্য, কিন্তু সেটাও কাজ করেনি। আগে কংগ্রেস পার্টির কিছু অংশ বিজেপিতে যোগ দিয়েছে, এখন বিজেপির অধিকাংশ, সিপিএমের অধিকাংশ কর্মী সিপিএমে যাচ্ছে। তাই তারা একটা ব্যবস্থা নিচ্ছে। তাদের এখনকার নীতি হল হিন্দুদের প্রতি এক ধরনের তোষণ। কিন্তু এটাও কাজ করবে না, কারণ শবরীমালায় সিপিএমের 4 জন নেতা জেলে ছিলেন। এখন তারা বাইরে আছে সরকারের কারণে, সরকারি চাপের কারণে, এবং সেই সাথে নির্ধারিত 90 দিনের মধ্যে তারা দেয়নি। চার্জশিট, সেই কারণেই তারা জামিন পেয়েছে। এমনকি সিপিএমের মধ্যে একটি দলও সেসব অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি যারা সরাসরি শবরীমালার শোলাচুরির সাথে জড়িত। লোকেরা সবাই জিজ্ঞাসা করছে, কেন সরকার সিপিএম সেই সব লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করছে যারা সরাসরি শবরীমালা মন্দির থেকে সোনা চুরির সাথে জড়িত? একই সময়ে যে ব্যক্তির বিরুদ্ধে মিছিলের জন্য দলের তহবিল চুরির অভিযোগ ছিল তাকে সাসপেন্ড করা হয়েছে। এটা একটা দ্বিমুখী নীতি, তাই সিপিএম এই বিষয়গুলিতে উত্তর দিতে পারে না। আপনি এসডিপিআই এর কথা বলেছেন এবং অভিযোগ করছেন যে তারা বামেদের সাথে আছে। আপনার দলও যেহেতু যেমন পপ্রণয় উল্লেখ করেছেন, এটি মূলত খ্রিস্টান এবং মুসলিম ও জামাতের সংখ্যালঘু ভোটের উপর নির্ভরশীল। এটা এমন একটা বিষয় যে আবার আপনার দিকেই সমালোচনা ফিরে আসে, যে আপনি আপনার মুসলিম ভোটারদের একত্রিত করার জন্য সেই ধরনের শক্তির কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। এখানে দুটো বিষয় আছে। 1 নম্বর, এর ফলে কি খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে পাল্টা একীকরণ হয় না? আর দ্বিতীয়টা হলো হিন্দু ভোটও আপনার প্রয়োজন। আপনি কি সেটা হারাচ্ছেন কারণ আপনি আপনার মুসলিম ভোটারদের ধরে রাখতে বা আপনার সাথে রাখতে চাইছেন? না, একটা জিনিস খুব পরিষ্কার, আমাদের ভোট ব্যাংক অক্ষত আছে। খ্রিস্টান, মুসলিম এবং হিন্দুদের একাংশ কেরালাতে অটুট আছে। কোনো পার্থক্য নেই। এটা পরিবর্তন করার চেষ্টা করা হয়েছিল এবং বিজেপি এটা পরিবর্তন করতে চেয়েছিল। বিজেপি তাদের যথাসাধ্য চেষ্টা করেছিল খ্রিস্টানদের নিজেদের দিকে টানতে, কিন্তু সেটা হচ্ছে না। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে গির্জায় যাচ্ছেন খ্রিস্টানদের অনুষ্ঠানে, এবং একই সময়ে ওড়িশায় নান এবং পাদ্রীদের উপর হামলা করা হয়েছিল। তাহলে কোথায় কি হবে? মানুষের অনুভূতি কি হবে? আজ বিদেশি ফরেন কন্ট্রিবিউশন অ্যাক্টটি কেন্দ্রীয় সরকার সংশোধন করতে চলেছে।
এই খবরটি উঠে আসছে, সেটাও কেরালার একটি বড় বিষয়। খ্রিস্টান বিশপ এবং তাদের সংস্থাগুলো তারা বিদেশি টাকা পাকা পেতে পারে। সুতরাং সেই উন্নতিটাও আমাদের সাহায্য করবে। আর আমাদের ভোটিং শক্তি অটুট আছে, কেউ এটা বদলাতে পারবে না। তারা তাদের স্তরে চেষ্টা করেছিল বিজেপি, কিন্তু তারা পারে না, তারা এটা করতে পারেনি। এবং সিপিএমও খ্রিস্টানদের কিছুটা নিজেদের দিকে টানার চেষ্টা করছিল, কিন্তু সেটা কাজ করছে না। তাই আমার মনে হয় যে আমাদের ভোট বেস অটুট আছে, এবং এমনকি বিজেপি বা সিপিএমও আমাদের ভোট ব্যাংকে ঢুকে আমাদের জন্য আতঙ্ক সৃষ্টি করতে পারবে না। আপনি বলছেন যে আপনার ভোট ব্যাংক অটুট, তাহলে সেটা আপনাকে কি দেয়? গতবারের মতো 40-41টা সিটের একটা বেস। জেতার জন্য আপনার আরও 30টা সিট পেতে হবে। যদি আপনি সাম্প্রতিক স্থানীয় নির্বাচন দেখেন, সেটাও দেখায় যে বিধানসভা কেন্দ্রগুলোতে সিপিএম এবং লেফট ফ্রন্টের 50-এর ঘরে একটা বেস আছে। সুতরাং তাদের শুধু 15-16টা সিট দরকার সরকার গঠন করতে, বা আরও 15-16টা সিট ধরে রাখতে। তাহলে আপনার কি মনে হয় আপনি কোথায় তাদের অত সহজে উল্টে দিতে পারবে? অতিরিক্ত 5-6% ভোট কোথা থেকে আসবে? সেগুলো কি বিজেপি থেকে আসবে নাকি বামফ্রন্ট থেকে আসবে? রাজনীতিতে 2 আর 2 4 হয় না। আপনি সেটা জানেন অশ্বজি? আপনি সেটা জানেন? এখন রাজ্যের পরিস্থিতি পুরোপুরি কংগ্রেস পার্টির পক্ষে, কারণ কেরালায় কখনো 10 বছরের শাসন হবে না। আমাদের সবসময় 5 বছর 5 বছর পর আমরা সরকার বদল করতাম। তাই সত্যি বলতে মানুষ এতে বিরক্ত, কারণ এবং তারা একটা পরিবর্তন চায়। সেই অনুভূতি, মানুষের সেই তাগিদ আমাদেরকে একটা সুবিধা দিবে। সেটা কেরালায় খুব স্পষ্ট। তাই আমরা খুব আত্মবিশ্বাসী যে আমরা স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে চলেছি। 2021-এর নির্বাচনে প্রায় 7টা আসন ছিল যেখানে জয়ের ব্যবধান 2000-এর কম ছিল, এবং সেগুলো মূলত মুসলিম অধ্যুষিত এলাকায় ছিল। জানেন, মা মালপুন, কাসারগড়, কোঝিকোড। এবারে মুসলিম লীগের নেতারা নিজেরাই চিন্তিত, যে কারণ উপসাগরীয় অঞ্চল থেকে নির্বাচনে ভোট দিতে আসা ভোটাররা আসতে পারবেন না যুদ্ধের কারণে। তাই তারা চিন্তিত যে এটি ভোটদানকে এবং তাদের প্রার্থীদের সম্ভাবনাকে প্রভাবিত করবে। যদি মুসলিম লীগ প্রভাবিত হয়, তাহলে স্বাভাবিকভাবেই ফ্রন্টও প্রভাবিত হবে। তাহলে আপনি কি এই নিয়ে চিন্তিত? উপসাগরীয় যুদ্ধ নিয়ে সবাই চিন্তিত, যেখানে অর্থনীতি বিপর্যস্ত। আজ আমরা 2-3টে হোটেল থেকে খাবার পাচ্ছি না, কারণ গ্যাস নেই। তারপর আমরা একটা ছোট হোটেলে গেলাম এবং খাবার পেলাম। তার মানে সেখানে তারা কোনোভাবে গ্যাস জোগাড় করতে পেরেছিল। সুতরাং এটি কেরালার অর্থনীতিকে প্রভাবিত করছে, সম্পূর্ণভাবে প্রভাবিত করছে। অবশ্যই কিছু লোক এসে ভোট দিতে চেয়েছিল, তারা আসতে পারছে না, তারা যাতায়াত করতে পারছে না। এখন কোনো সঠিক পরিবহন ব্যবস্থা নেই, ফ্লাইট চলছে না। সুতরাং আমরা সেটা সম্মুখীন হচ্ছি এবং এটি প্রভাবিত করছে, আমাদের কিছুটা প্রভাবিত করছে। যখন এমনকি কিছু লোক চার্টার ফ্লাইট নেওয়ার পরিকল্পনা করছে। এবার কি সেটা হতে চলেছে? ওরা কি চার্টার করতে চলেছে? কিছু লোক সেটা করতে চেয়েছিল, আমি জানি না সেটা বাস্তবায়িত হবে কিনা। কিছু লোক ওই রকম পরিকল্পনা করছে। তো লোকসভা নির্বাচনে আপনার জয়ের জন্য আপনাকে অভিনন্দন জানাতেই হচ্ছে, পুরোপুরি জয়। কিন্তু লোকসভা আর বিধানসভার মধ্যে একটা বড় পার্থক্য আছে। আপনাদের ভোট সবসময় এতে কমে যায়, কিন্তু তারপরে আপনি উল্লেখ করতে পারেন, আবারও অভিনন্দন, স্থানীয় নিকায় নির্বাচনের কথা, যেখানে আপনারা অত্যন্ত ভালো ফল করেছেন। কিন্তু সমস্যাটা হলো, যদি আপনি ডেটা দেখেন, আপনারা স্থানীয় নিকায় নির্বাচনে 5% এগিয়েছিলেন। কিন্তু ঐতিহাসিকভাবে যদি আপনি গত কয়েকটি নির্বাচন দেখেন, স্থানীয় নিকায়, তারপর 6 মাস পরে বিধানসভা, সিপিএমের 6% বাড়ে এবং আপনাদের স্থানীয় নিকায় থেকে বিধানসভায় 2% বাড়ে। সুতরাং তাদের মিথ 4% বৃদ্ধি হয়। সুতরাং আপনি 5% জিতেছেন, কিন্তু তাদের 4% বাড়বে। সুতরাং এটা 1%-এর পার্থক্য, যা আপনার জন্য খুব খুব ঝুঁকিপূর্ণ। না, কেরালা সবসময় এরকমই, 1%, 2%। কোভিডের কারণে যে কোনোভাবেই আপনি 1% পিছিয়ে পড়তে পারেন। না, জেতাহারা সবসময় শুধু 1%, 2%ই হয়। এটা সবসময় এরকমই হয়। আর শেষবার যখন এটা 4% হয়েছিল, সেটা কোভিড পরিস্থিতির কারণে। সুতরাং এটা একটা নিয়ন্ত্রিত নির্বাচন। 5 জনের বেশি লোক তাদের বাড়ি থেকে বের হতে পারে না, প্রচারও করতে পারে না, যদি না
আমরা ক্যাডার পার্টি নই, আপনি সেটা জানেন। সিপিএম একটি এবং আরএসএস একটি ক্যাডার সিস্টেম। তারা সেটা করতে পারে, কিন্তু আমরা ক্যাডার পার্টি নই। এটা আমাদের অনেক প্রভাবিত করেছে। গত কোভিড পরিস্থিতি আমাদের জন্য সর্বনাশ সৃষ্টি করেছে। আপনি জানেন আপনার প্রচার দেরিতে শুরু হওয়া এবং এই ব্যবধান খুব কম হওয়ায় এলডিএফ অনেক আগেই তাদের প্রার্থী নিয়ে বেরিয়ে পড়েছিল। আপনাদের কিছু অভ্যন্তরীণ সমস্যা ছিল যার কারণে আপনাদের দেরি হয়েছে। এটি এমন একটি নির্বাচন যা জেতার জন্য আপনার মরিয়া হওয়া উচিত। অন্যান্য বারের চেয়ে নির্দিষ্টভাবে কি ভালো করছেন আপনারা? আপনি নিজেই বলেছেন যে 1% থেকে 2%। আপনার জয় নিশ্চিত করার জন্য আপনারা নির্দিষ্টভাবে কি জোর দিচ্ছেন? কারণ এই জয় কংগ্রেসের জন্য অনেক গুরুত্বপূর্ণ, শুধু 10 বছর ক্ষমতার বাইরে থাকার কারণে কেরালার জন্য নয়, বরং সারা দেশে আপনারা যে প্রভাব হারাচ্ছেন তার কারণেও। কেরালার নির্বাচন অবশ্যই ভারতে কংগ্রেস পার্টিকে পথ দেখাবে। অবশ্যই, আপনি যেমন ঠিকই বলেছেন, এটি আগামী দিনে মোদির বিরুদ্ধে লড়াই করতে আমাদের সাহায্য করবে। সেটা সত্যি। দেখুন, এটা ঠিক নয় যে আপনি আমাদের অভ্যন্তরীণ সমস্যার কথা বলছেন। ভারতে কোনো সমস্যা নেই। না, কেরালায় এখানে কোনো বিদ্রোহী প্রার্থী নেই। কিন্তু সিপিএমে আপনি দেখতে পারেন 4-5 জন লোক দাঁড়িয়ে আছে। আর আমাদের আসন বন্টন অংশীদারদের মধ্যে, ইউডিএফ অংশীদারদের মধ্যে খুব মসৃণ ছিল। কোনো গোলমাল আছে বলে একটাও খবর আসেনি। আপনার সাংসদরা প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। দ্বিতীয় অংশের সময় ওটাই হলো ইউডিএফ। ইউডিএফ অক্ষত ছিল। কিছু সাংসদ লড়তে চেয়েছিলেন, কিন্তু দল একটি সিদ্ধান্ত নিয়েছে। কোনো সাংসদ লড়বেন না, কারণ তাহলে আরেকটি নির্বাচন আসবে, মাথা ব্যথা আসবে, রাজকোষের উপর চাপ পড়বে। তাই আমরা ভেবেছিলাম যে আমরা কোনোটাতেই লড়ব না, আমরা সাংসদদের কোনো আসন দেব না। আর এছাড়াও যখন আসনগুলো ঠিক করা হয়েছিল, আমরা এটা আগেই করেছিলাম, কারণ আমরা কখনো ভাবিনি যে নির্বাচনটা এই রকম হবে। খুব দুর্ভাগ্যজনক। আমাদের একদম সময় ছিল না। 2 দিন মুসলিমদের এই উৎসব, ঈদ ছিল। এখন 5 দিনের ইস্টার সপ্তাহ আছে। তাই প্রচারের জন্য সময় প্রায় নেই। 6 দিন। ওটা আপনাদের একটু ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, না, এটা আমাদের প্রভাবিত করছে না। সব নতুন প্রার্থীরা একটু প্রভাবিত হবে, কিন্তু এখনো সময় আছে, আর আমাদের লোকেরা মাঠে আছে। দল তো ওখানে কাজ করছে, তাই না? প্রার্থীরা নতুন, কিন্তু দল তো ওখানে কাজ করছে। অন্যান্য রাজ্যের মতো নয়, এখানে আমাদের পার্টি সিস্টেম আছে। পার্টি লড়ছে। আমি রাজ্যের যে কোনো অংশ থেকে লড়তে পারি। পার্টি তো আছে, পার্টি পারে। আমি কোট্টায়াম থেকে সাংসদ ছিলাম, যেখানে আমি কখনো থাকিনি। দলটা সেখানে আছে, তাই তারা একজনকে নির্বাচিত করবে। তারা আমাকে সেখান থেকে নির্বাচিত করেছিল। দল লড়ছে, তাই তাতে খুব একটা সমস্যা হবে না। কিন্তু এটা বিজেপির একটা চাল ছিল যে তারা যদি আসাম, পণ্ডিচেরি আর কেরালায় আমাদের জেতার সুযোগ থাকে, তাই তারা সঙ্গে সঙ্গে নির্বাচন করিয়েছে। আর পণ্ডিচেরি আর আসাম আর তামিলনাড়ুকে তাদের 2 মাস সময় দেওয়া হয়েছে। বৈষ্ণব, কেরালা আর তামিলনাড়ুও। তাই এটা আমাদের সাথে করা একটা চাল, যাতে নেতারা এখানে আসতে না পারে। এখন রাহুল গান্ধী মাত্র 2 দিনের জন্য আসতে পারবেন। এখন আমরা আরও 2 দিনের জন্য অনুরোধ করছি। উনি সেটার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তো এটা করেছে নির্বাচন কমিশনার, যিনি কেরালায় পরিচিত নন। উনি কেরালা ক্যাডারের। উনি জানেন যে ঈদ আছে। উনি জানেন যে এখানে আছে এই পবিত্র সপ্তাহ। ওনার ওরকম করা উচিত হয়নি। হয়তো বিজেপি ওনাকে এরকম করতে চাপ দিয়েছে, কিন্তু তবুও আমাদের লোকজন মাঠে আছে। আমরা খুব আত্মবিশ্বাসী। না, আপনি বলছেন আপনাদের লোকজন মাঠে আছে, কিন্তু এত কম সময় এবং অন্য দলগুলোর যে ক্যাডার আছে তারা তো ভোট কেন্দ্রে রয়েছে, তারা তাদের লোকজনকে বার করে এনেছে। আপনারা এমন একটা দল যার নেতা আছে, কিন্তু আপনাদের মাঠের জোর বাকি দুটো দলের মতো ভালো নয়। তাহলে নির্বাচনের দিনে কি এটা আপনাদের ক্ষতি করবে? না, কারণ ভাসুজি, কেরলে আমাদেরও একটা সেমি ক্যাডার ব্যবস্থা আছে। অন্যান্য রাজ্যের মতো নয়, এখানে আমাদের একটা সেমি ক্যাডার ব্যবস্থা আছে। দল বুথ স্তর পর্যন্তও আছে। সেই কারণেই যেটা রিভিশন, সেটা এখানে সমস্যা হয়ে দাঁড়ায়নি। কেন? কারণ প্রত্যেক বুথে আমাদের কর্মী আছে। স্যার, এটা এখানে কোনো সমস্যা নয়। অন্যান্য রাজ্য, ইউপি, উত্তরপ্রদেশ, আসামের মতো পুরোপুরি বাদ দেওয়া নয়। এখানে এটা শুধু একটা প্রো নয়, সব জায়গায় আমাদের বুথ পার্সন থাকবে এবং বুথ লেভেল এজেন্ট বিএলএ থাকবে। তাই আমাদের বুথ পার্সন এবং বিএলএ খুব সতর্ক থাকে। সেই জন্য নির্বাচন কমিশনার এখানে কেরালায় কিছুই করতে পারেন না। তাহলে 3টি এমএল লড়াইয়ে কে জিতছে? যেমনটা কেউ একজন বলেছেন, টাকা, মিডিয়া, মাসল। এলডিএফ বলছে ইউডিএফ, ইউডিএফ বলছে এলডিএফ।
বিজেপি বলছে এলডিএফ এবং ইউডিএফ। কে শীর্ষে আছে? এই তিনটি জিনিসই সিপিএম এর কাছে আছে। ওদের যথেষ্ট টাকা আছে। ওদের যে হোর্ডিংগুলো ছিল তা আপনি দেখতে পারেন। আমরা একটা গরিব দল। 10 বছর আমরা ক্ষমতায় নেই। 15 বছর দিল্লিতে আমরা বিরোধী দলে আছি। তাই দেখুন কিভাবে সিপিএম প্রচার করছে। সর্বত্র মুখ্যমন্ত্রীর ছবি এবং তাদের হোর্ডিং। আমাদের হোর্ডিং নেই, আমাদের টাকা নেই, কিন্তু মানুষ এই সব কিছু আবার উপলব্ধি করবে। নির্বাচনের ঘোষণার আগে তারা সরকারি টাকা ব্যবহার করছে। একই হোর্ডিংগুলোকে পার্টির হোর্ডিংয়ে রূপান্তরিত করা হয়েছিল। এখন আপনি এইসব দেখতে পাচ্ছেন, কিন্তু এতে কিছু এসে যাবে না। তাহলে আপনি সত্যি তারা তাদের মুখ রক্ষা করতে চেয়েছিল, কিন্তু তাতে সেটা হবে না। আপনি সত্যি বলতে মুসলিম ভোটের কারণে ক্ষমতায় আছেন। তারা জনসংখ্যার প্রায় 30%, 28%। আপনি তাদের মধ্যে থেকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পান। তাহলে আপনি কি তাদের অনেকগুলো মন্ত্রিত্বের পদ দিতে চলেছেন মুসলিম লীগকে? এবং আপনি কি তাদের মধ্যে একজনকে উপমুখ্যমন্ত্রী বানাতে চলেছেন? এই দুটি প্রশ্নের উত্তর মুসলিম লীগ ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। ইতিমধ্যেই তারা উত্তর দিয়েছে। 1 নম্বর, তাদের ছিল গতবার তারা 27টা আসন পেয়েছিল। তারা রাজ্যে কোনো বৃদ্ধির দাবি করেনি, আসন সংখ্যা বৃদ্ধিরও দাবি করেনি। এবারেও তারা 27টা পেয়েছে। তারা 5টা মন্ত্রক পেয়েছিল। আমরা চালিয়ে যেতে বলেছি। তাদের সুপ্রিমো বলেছেন, মিস্টার পানিক্কর তাঙ্গাল বলেছেন যে আমরা কখনই উপমুখ্যমন্ত্রী পদের জন্য দাবি করব না। এটা খুব স্পষ্ট। কিন্তু আপনারা কি এটা তাদের দিচ্ছেন? না, যদি তারা না, আমরা সে বিষয়ে আলোচনা করিনি। কিন্তু তবুও তিনি বলেছেন আমরা সেটার জন্য দাবি করব না। কিন্তু আপনারা হয়তো দিতে পারেন। না, সেটা গ্রহণযোগ্য নয়। আমি জানি এই প্রশ্নটা খুব বুদ্ধিদীপ্ত প্রশ্ন। না, সব প্রশ্নই বুদ্ধিদীপ্ত। না, তারা কখনো এই আসন বন্টন এবং অন্যান্য বিষয়ে অন্য কোনো ছাড় বা নিজেদের জন্য কিছু চায়নি। সুতরাং আপনাকে দেখে মূলত মনে হচ্ছে যে আপনি আসলে 10 বছরের এলডিএফ শাসনের প্রতি মানুষের ক্লান্তির উপর নির্ভর করছেন। যদিও আপনি বলছেন জানেন আপনি ঋণের বোঝা 6 লক্ষ কোটি টাকা, এটা একটা ঋণের অর্থনীতি হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলেন। এলডিএফ এর প্রতি তাদের যে ক্লান্তি থাকতে পারে তাছাড়া লোকান্না এটা বলার জন্য আপনারা কি বড় উদ্যোগ নিচ্ছেন যে তাদের অবশ্যই ইউডিএফকে ভোট দেওয়া উচিত? না, আমাদের একটি ইতিবাচক এজেন্ডা আছে। আমরা শুধুমাত্র কুশাসন, প্রতিষ্ঠান বিরোধী ফ্যাক্টরের উপর নির্ভর করছি না। একই সাথে আমরা জনগণকে বলছি যে দেখুন, যদি কংগ্রেস ক্ষমতায় আসে আমরা এটা করব। প্রথমত, আমরা রাহুল গান্ধীর দ্বারা 5টি গ্যারান্টি ঘোষণা করেছি। একটি হল সমস্ত মহিলাদের জন্য বিনামূল্যে বাস। দ্বিতীয়ত, পেনশন বাড়িয়ে 3000 করা হবে বা 25 লক্ষ। ইন্স্যুরেন্স কভারেজ, মেডিকেল ইন্স্যুরেন্স, প্রতিটি পরিবারের জন্য মেডিকেল ইন্স্যুরেন্স কভারেজ। তারপর তরুণদের জন্য সুদ ছাড়া 5000 টাকা, 5 লক্ষ টাকা, এবং যারা পড়াশোনা করতে যাচ্ছে সেই সব মহিলা, মেয়ে, শিশুদের জন্য 1000 টাকা। ওটা কর্ণাটক, তেলেঙ্গানা ইত্যাদিতে কাজ করেছে, কিন্তু আবার সেই একই জিনিসটা উঠে আসে, তাই না? কোনো দলই নিতে পারছে না। আপনি বলছেন 6 লক্ষ কোটি টাকার ঋণ, তারপরেও আপনি এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করবেন যা এর ভারসাম্য রক্ষা করবে না। দেখুন, আমরা যে 5টি প্রতিশ্রুতি ঘোষণা করেছি তার মধ্যে শুধুমাত্র একটি প্রতিশ্রুতি রাজকোষের ওপর বেশি চাপ সৃষ্টি করছে। কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আমরা সেই কর্মসূচিটি বাস্তবায়নের উপায় খুঁজে বের করব। সেটা করতে বিশেষ সমস্যা হবে না।